এবার এখান থেকে শুরু করছি। এখন আসলে ইনফরমেশন নিয়ে তো আমি আগেই বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন যদি তোমার কাছে না থাকে, তুমি কখনো রেসপন্সিভ হতে পারবে না বা ইউটিলাইজেশন কি করতে পারবে না, বাড়াতে পারবে না। গুড ইনফরমেশন অন ডিমান্ড এন্ড সাপ্লাই ক্যান হেল্প ইমপ্রুভ দ্য ইউটিলাইজেশন। এখানে কি হতে পারে, সাপ্লাই চেনের জন্য তোমার পারফেক্ট ইনফরমেশন থাকতে হবে এবং প্রপার প্ল্যানিং থাকতে হবে যে একটা প্রোডাক্ট বানাতে বা প্রোডাক্টের জন্য আমার কি কি র মেটেরিয়াল লাগতে পারে, সেইটাই হচ্ছে এমআরপি। এই এমআরপি নিয়ে একটু সংক্ষেপে আমি একটা ক্লাসের একটা ছোট্ট ক্লাস মানে টপিক পড়াবো, মানে এমআরপি। ঠিক আছে, বেসিক্যালি এটা এমআরপি মানে হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, বা এটার একটা পোর্শন হচ্ছে বম, বিল অফ ম্যাটেরিয়াল, বিলস অফ ম্যাটেরিয়াল বলা হয়। এটা হয়তোবা এই চ্যাপ্টারটা শেষ করেই আমি হয়তোবা ওটা দেখাবো। এখন বম জিনিসটা আসলে কি? বমটা আসলে এমন একটা ফ্যাক্টর বলা হচ্ছে যে এইটা আহ, একটা প্রোডাক্ট বানানোর জন্য আমার কি কি কম্পোনেন্ট লাগে সেগুলোর একটা লিস্টিং এর মতো। লাইক আমি যদি এখন একটা শার্টের কথা বলি, একটা শার্ট বানাতে আমার দুটা স্লিভ লাগবে জেনারেলি, তারপরে একটা কলার লাগবে, স্লিভ ফুল স্লিভ যদি শার্ট হয় তাহলে দুটা কাফ লাগবে, হয়তোবা 10টা বা 12টা বাটন লাগবে, ঠিক কি না? 1.5-2 গজ, 1.5-2 মিটার ফেব্রিক লাগবে। তো এই যে ওভারঅল যে জিনিসগুলো আমি বললাম, এগুলা কিন্তু প্রতিটাই একটা প্রোডাক্টের জন্য কি ডিফারেন্ট টাইপস এর কম্পোনেন্ট। এখন তোমার কাছে যদি অ্যাপ্রোপ্রিয়েট এই ইনফরমেশনটা না থাকে, তাহলে কিন্তু পারফেক্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা প্ল্যানিং তুমি কিন্তু করতে পারবা না। দেখো এই যে বলতেছে যে পুল সিস্টেম, আমরা পুশ পুল পড়েছিলাম, পুল সিস্টেম রিকোয়ার্স দ্য ইনফরমেশনস অন অ্যাকচুয়াল ডিমান্ড, যে এটা ইনফরমেশনের অ্যাকচুয়াল ডিমান্ডটা তারা অ্যাকচুয়াল ডিমান্ডের ইনফরমেশনটা তারা চায়। এখন এবং এটা এক্সট্রিমলি কুইক হতে হয় কুলের ক্ষেত্রে। কি বলেছিলাম যে অর্ডার পাওয়া মাত্র যেন কাস্টমারকে আমি তাড়াতাড়ি প্রোডাক্টটা কি করতে পারি, দিতে পারি। একটা চাইনিজ রেস্টুরেন্টের কথা আমি বলেছিলাম যে একটা চাইনিজ রেস্টুরেন্ট অর্ডার আসতে আসতে 20-30 মিনিটের মধ্যে প্রোডাক্টটা কি করছে, সে ডেলিভারি করছে। এখন তুমি যদি এক্স্যাক্টলি নাই জানো যে এই চাইনিজ রেস্টুরেন্টের ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য যে প্রোডাক্ট কাস্টমার অর্ডার দিয়েছে তার জন্য কি কি র মেটেরিয়াল লাগবে, তাহলে কি তুমি কি প্রপার প্ল্যানিং করতে পারবা? সঠিক ইনফরমেশন তোমাকে জানতে হবে না? স্যার বুঝি নাই স্যার, কি আমি বললেন স্যার? আরেকবার মানে বলছি, আমার একটা বুঝতে ফোন পারিনি আছে। স্যার। হ্যালো। ফোন এসছে। স্যার আপনি মিউট হয়ে আছেন স্যার। কথা বলছে ফোনে। সরি, আমার একটা ফোন আসছিল, আমি ব্যাক করছি। আমি আসলে যেটা বলছিলাম যে একটা প্রোডাক্ট বানাতে আমার যা যা লাগবে সেই কন্টেন্ট বা ইনফরমেশনটা কিন্তু আমার এক্সাক্ট ইনফরমেশন জানা লাগবে। যে আমি একটা টেবিল যদি বানাতে চাই, একটা টেবিল বানাতে আমার চারটা একটা নির্দিষ্ট কোয়ান্টিটির কি লাগবে বলো তো? নির্দিষ্ট কোয়ান্টিটির একটা উড লাগবে আমাদের, তারপরে হয়তো বা কিছু গাম লাগবে ওগুলাকে আঠা দিয়ে লাগানোর জন্য, কিছু পিন লাগবে, যেটা হচ্ছে আমরা ওই পিন দিয়ে বা পেরেক যেটা বলি আমরা। এই জিনিসগুলা যদি আমি এক্স্যাক্টলি না জানি যে কোনটার জন্য কতটুকু লাগবে, তাহলে আমি কখনোই পারফেক্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সঠিক প্ল্যানিংটা করতে পারবো না। সেই জন্য ইনফরমেশন ইজ মাস্ট। এবং ইনফরমেশন মাস্ট এই জায়গায় আমি কিন্তু একটা জিনিস তোমাদের শিখিয়েছিলাম, পুশ ভিউ এবং পুল ভিউ, মনে পড়ে কিনা? যে কাস্টমার যখন একটা প্রোডাক্টকে অর্ডার করছে তখন থেকে শুরু হয় কিসের, পুল সিস্টেমের, এটাকে বলছি আমরা পুল সিস্টেম। এখন কাস্টমারের ডিমান্ডের উপর বেস করে আমি পুল করছি, কিন্তু অর্ডারের উপর ডিপেন্ড করে পুল করছে, এবং কিন্তু তার আগে যে র মেটেরিয়াল গুলো আমার লাগবে সেই র মেটেরিয়াল গুলো কিন্তু আমার কাছে আগে থেকে কি করতে হবে, রেখে দিতে স্টক হবে, করতে হবে। স্টোর করতে হবে। সেটা কতটুকু লাগবে সেই এক্সাক্ট ইনফরমেশনটাও কিন্তু আমার কি লাগবে, একটা প্রপার প্ল্যানিং
লাগবে, থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু পারফেক্ট একটা ইনফরমেশন, আমার অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন হবে না। সাপোজ তুমি একটা জিনিস, একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছ, তৈরি করতে একটা প্রোডাক্ট তোমার দরকার, আমি জাস্ট একটা বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি, লাগে তোমার হয়তো বা 10x পরিমাণ প্রোডাক্টটা লাগে, তো তোমার ওয়্যার হাউসে প্রোডাক্টটা আছে 8x। এখন 8x দিয়ে আমি কি বলতে পারি যে এই কাজটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? না স্যার হবে না, মেবি আরো চলতে 2টা পারে, লাগবে। মেবি চলতে পারে, বাট অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যেমন এখন তুমি একটা শার্ট বানাতে চাও, একটা শার্টের জন্য আমরা সামনে কিন্তু বাটন লাগাই শার্টের সামনে, হয়তো বা 6টা, আমাদের স্লিভে কিছু লাগে, এই সব মিলে হয়তো বা 10টা 12টা বাটন লাগে। এখন তুমি প্রপার প্ল্যানিংটা জানো না, লাইক তোমার শার্ট লাগবে হচ্ছে 100টা, 100টা পিস তুমি শার্ট বানাবা, আর প্রতিটার জন্যই শার্টের বাটন লাগে কটা? 12টা। এই 12টা হলে তাহলে আমার ডিমান্ড কত হলো? 1200 পিসেস না? জি স্যার। তার মানে ডেফিনেটলি এই 1200 পিসের ইনভেন্টরি তোমার কাছে থাকতে হবে, এবং এই ইনফরমেশন তোমার অবশ্যই লাগবে যে একটা প্রোডাক্ট বানাতে আমার কয়টা বাটন লাগে। এই ইনফরমেশন যদি না থাকে, তাহলে কিন্তু তুমি যদি ওই যে গেস করে বা আন্দাজ করে ডাটা না নাও, তাহলে হইতে পারে সেটা শর্ট পড়তে পারে, হয়তো বা এক্সেস হতে পারে। বুঝতে পারলাম? এই জন্য এমআরপি ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমআরপি নিয়ে আমি আলাদা করে বলবো যে একটা প্রোডাক্টের বিভিন্ন কম্পোনেন্টের ব্যবস্থা কি এবং তার অনুযায়ী তার কস্টিংটা কেমন আসে, সেই দুটা জিনিসই আমরা এমআরপি এর মধ্যে দেখবো। আমরা এই সাপ্লাই চেইন শেষ করার পরে এটা দেখবো, ঠিক আছে? আর আরো একটা জিনিস হচ্ছে কি, সাপ্লাই চেইনের প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে একটা কোঅর্ডিনেশন নিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলছি সমন্বয়। কোঅর্ডিনেশন আনতে হবে। কোঅর্ডিনেশন না আনলে কি হবে জানো? বুলহুইপ ইফেক্ট হবে। এই বুলহুইপ ইফেক্টটা নিয়ে তোমরা অনলাইনে অনেক মজার মজার টিউটোরিয়াল, মানে কি বলা যায়, ফানি অ্যানিমেশন পেতে পারো বা ভিডিও পাবা। তবে আমি একটা জাস্ট রিয়েল সিনারিও, বুলহুইপ ইফেক্ট মানে কি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা সাপ্লাই চেইন যখন শুরু করি, ইনিশিয়ালি আমরা 5টা স্টেজ দিয়ে একটা ছবি এঁকেছিলাম, মনে পড়ে? কাস্টমারের সাথে ম্যানুফ্যাকচারার যে একটা চেইনের মতো আঁকার চেষ্টা করেছিলাম। জি স্যার। হ্যাঁ, এখন সেইটাই আমি একটু আবার আঁকার চেষ্টা করছি এখানে। খেয়াল করো, প্রথমে একটা কাস্টমার কি করে, একটা কাস্টমার একটা রিটেলারকে একটা প্রোডাক্ট অর্ডার দেয়। আচ্ছা, তো ব্যাপারটা হয় কি, কাস্টমার, এটা হচ্ছে কাস্টমার, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের রিটেলার, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটর, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারার, আর লাস্টে হচ্ছে সাপ্লায়ার, তাই না? এইভাবে কিন্তু অর্ডারে একটা গ্রাজুয়েশন হয়। যেমন কাস্টমার কি করে, রিটেলারকে একটা প্রোডাক্টে অর্ডার দেয় 1 পিস। আমি সব অ্যারোগুলো এঁকে নিচ্ছি, তারপর আমি এটাকে একটু ডিমান্ড বা অর্ডারের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। সো একটু সহজ ভাবে চিন্তা করো, কাস্টমার অর্ডার দিলে কয়টা? একটা। রিটেলার কি একটা অর্ডার দেয়? না, হয়তো একটা বড় কোয়ান্টিটি অর্ডার দেয়, কারণ জানে তার কাছে এন সংখ্যক কাস্টমার কি করতে পারে, এসে প্রোডাক্টটা নিতে পারে। আবার রিটেলার যখন ডিস্ট্রিবিউটার কাছে অর্ডার দেয়, ডিস্ট্রিবিউটার যখন ম্যানুফ্যাকচারার কাছে অর্ডার দেয়, সেও কিন্তু আরো লার্জ কোয়ান্টিটি অর্ডার দেয়, তাই না? জি স্যার। সিমিলারলি ম্যানুফ্যাকচার যখন আবার প্রোডাক্ট বানানোর জন্য চেষ্টা করে, সেও কিন্তু আরো লার্জ কোয়ান্টিটি প্রোডাক্ট বানায়। চিন্তা করে কি, যে আমার আন্ডারে হয়তো এরকম 10 জন বা 20 জন ডিস্ট্রিবিউটরকে আমাকে দিতে হবে, পাশাপাশি আমাকে সেফটি ইনভেন্টরিও লাগতে পারে। আবার সাপ্লায়ার যখন হয়, সে কিন্তু আরো লার্জ কোয়ান্টিটি প্রোডাক্টের র মেটেরিয়াল তারা রেখে দেয়। এটা হচ্ছে কমন সিনারিও, তাই না? জি এখন স্যার। চিন্তা করো, কোনো কারণে একটা ইস্যু, এনি ইস্যু, এই যেমন আমি যদি বাংলাদেশের রিসেন্ট প্রসপেক্টের কথা বলি, প্যান্ডামিকের কারণে মার্চ এপ্রিল মাসের সময়, মনে আছে কিনা, আমাদের বাংলাদেশ না সারা বিশ্ব গ্রোসারি নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিল। জি স্যার। একবারে মানে যে যেমনে পারছে কেনাকাটা করছে। যার কাছে হয়তোবা টাকা আছে বেশি, সে 3-4 মাসের প্রোডাক্টটা একসাথে কিনেছে। তার মানে বাজারে ডিমান্ডের একটা ফ্ল্যাকচুয়েশন তৈরি হয়েছিল কিনা, যে একটা নিত সে কয়টা নিচ্ছে? 2টা বা 3টা কিনছে। তাহলে কাস্টমার 3টা নিল, এখন রিটেলারের কাছে তো আগে থেকে তার প্ল্যানিং অনুযায়ী সে 100টাই আনছে, তাহলে কি সেই কাস্টমারকে কি সব কাস্টমারকে সাপ্লাই দিতে পারবে? মানে একজন কাস্টমার যদি একটা জায়গায় 3টা নিয়ে যায়, তাহলে সব কাস্টমার কি প্রোডাক্ট পাবে?
না স্যার। বা রিটেলার সাপোর্ট দিতে পারবে? কারণ রিটেলার কি হয়েছে 100টা এনেছে, তার আগেই শেষ হয়ে যাবে। এখন রিটেলার যেহেতু দেখছে কাস্টমার ফিরে যাচ্ছে, রিটেলার কি করবে? অর্ডার বাড়িয়ে দিবে না? ঠিক কিনা? জি স্যার। অর্ডার বাড়িয়ে দিলে এখন রিটেলার অর্ডার নরমালি 100টা নিত, বললে আমার 500টা লাগবে। আচ্ছা, রিটেলার যখন 500টা ডিস্ট্রিবিউটরের কাছে যাবে, ডিস্ট্রিবিউটরকে আগের মতো 5000টাই নিবে? মানে ম্যানুফ্যাকচারের কাছ থেকে 5000টা অর্ডার করবে? আরো বেশি এ নিবে অর্ডার তখন। বাড়িয়ে দিবে না? হয়তোবা তার অর্ডার কোয়ান্টিটি সেটা হয়ে গেল 50,000। কোথায় 10,000 5,000 ছিল, এখন হয়ে গেছে কত? মানে আমি জাস্ট একটা ম্যাথমেটিক্যাল একটা ইয়ে বলছি, এক্সাক্ট ডাটা তো বলছি না, জাস্ট একটা ধারণা বলছি। 50,000 অর্ডার দিল, একটু বেশি হয়ে যায়, এটা 30,000 দিয়ে দিল। এখন যখন 30,000 দিয়ে দিল, দেখো একটা মানে ম্যানুফ্যাকচারার তার মাথার মধ্যে কি চিন্তা করবে? ঘটনা কি, আমার কাছ থেকে এই কাস্টমার, এই ডিস্ট্রিবিউটর যেখানে 5,000টা নিত, এখন তার 6 গুণ প্রোডাক্ট নিচ্ছে তারা। ম্যানুফ্যাকচার একটা মাথার মধ্যে টেনশন কাজ করবে না যে এত প্রোডাক্ট আমি কিভাবে দিব? মানে একজন ডিস্ট্রিবিউটর এরকম চাবে, ডিস্ট্রিবিউটর তো এরকম চাবে না। সব ডিস্ট্রিবিউটর এরকম বেশি বেশি চাবে কিনা? স্যার, আমার কথা বুঝতে পারছি কিনা, যে সব ডিস্ট্রিবিউটর যখন বেশি বেশি যাবে, ম্যানুফ্যাকচার কিন্তু এত মানে অর্ডার বা এত ইয়ে করার কিন্তু কোনো তার ক্যাপাসিটি নাই। তখন ম্যানুফ্যাকচার কি করবে? না বানায় বসে থাকবে? না স্যার, আরো বানাবে। আরো বেশি বানাবে। বানানোর চেষ্টা বেশি করবে, বানাবে স্যার। ঠিক কিনা? বানানোর তারা চেষ্টা চেষ্টা করবে করবে। স্যার। কিভাবে বানানোর চেষ্টা করবে সেটা পরে, কিন্তু তারা চেষ্টা করবে কি, যাতে এই ডিস্ট্রিবিউটরের যাতে এত ডিমান্ড আসছে, এই ডিমান্ডটা হচ্ছে যাতে ফুলফিল করা যায়, সেই জন্য ম্যানুফ্যাকচার চেষ্টা করবে। এখন ম্যানুফ্যাকচার যদি চেষ্টা করে, তার এক্সিস্টিং ক্যাপাসিটি আছে, মনে করো 8 ঘন্টা ফ্যাক্টরি চললে ওই যে 2 লক্ষ পিস তারা বানাতে পারে। এখন তারা ওভার টাইম দিয়ে 16 ঘন্টা চালালো, তাহলে কি হলো? আউটপুট বাড়লো কিনা? জি স্যার। তার মানে আউটপুট হয়েছে দ্বিগুণ। আউটপুট কত হয়েছে? দ্বিগুণ। আমি যদি এখানে দেখো, এই জাস্ট এখানে দুইটা জিনিসটা দিয়ে একটু খেয়াল করো, এইটার সাথে এটা অনুপাত কত গুণ বাড়ছে দেখো তো? 6 গুণ ডিমান্ড বেড়ে গেছে না? জি স্যার। তাহলে ওইটাকে যদি আমি লিনিয়ার ধরি, তাহলেও ম্যানুফ্যাকচারকে এখন কত বানাতে হবে? 1.2 মিলিয়ন না? এখন আছে সে বানায় 2 লক্ষ পিস বানায়, কিন্তু 6 গুণ বার যদি বেশি বানায়, তাহলে কে 1.2 মিলিয়ন বানাতে হবে না তাকে? জি স্যার। জি স্যার, 12 লক্ষ তাহলে অনেক। এখন পার মান্থে সে একটা 1.2 মিলিয়ন কি তার এক্সিস্টিং ক্যাপাসিটিতে বাড়ানো পসিবল? বাড়ানো পসিবল না। সে ওভার টাইম দিয়ে দ্বিগুণ করে হতে পারে বা 3 গুণ করতে পারে, এর বেশি সে করতে কিন্তু পারবে না। কিন্তু এই জায়গাটাতে ম্যানুফ্যাকচার যদি তার ক্যাপাসিটি বাড়াতে চায়, কি করতে হবে? তাকে নতুন প্ল্যান্ট মেশিনারি নিয়ে আসতে হবে না? জি স্যার। জি স্যার। এখন যদি নতুন প্ল্যান্ট মেশিনারি সে মনে করো ম্যানুফ্যাকচারারও নিয়ে আসলো, অথবা নিয়ে আনতে সাবকন্ট্রাক্টে গেলে করালো। হ্যাঁ সাবকন্ট্রাক্টও করতে পারে, কিন্তু অনেক কোম্পানি কিন্তু সাবকন্ট্রাক্টে করায় না। না তারা স্যার, নিজস্ব, কারণ তাদের কোয়ালিটির জন্য। কোয়ালিটির ইস্যু চিন্তা করে জি তারা স্যার। নিজেরাই করার চেষ্টা করে। সাবকন্ট্রাক্টে কস্টিং আরো বেশি হয়, জি স্যার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, নিজে বানাতে গেলে খরচ কম হয়, কারণ ওখানে জি প্রফিট শেয়ারিং অনেক ব্যাপার স্যাপার আছে। তো জি চিন্তা স্যার। করো যে এখানে একটা কত বড় একটা ইস্যু তৈরি হচ্ছে, যে এই ম্যানুফ্যাকচারকে কাস্টমার যদি নর্মাল থেকে 3 গুণ প্রোডাক্ট যখন কিনছে, ম্যানুফ্যাকচারকে নতুন কি নতুন প্ল্যান বসাতে হচ্ছে ডিমান্ডকে ফুলফিল করার জন্য। জি আচ্ছা, স্যার। এইটুকু শেষ করি। তারপরে এই যে যখন ম্যানুফ্যাকচারার যখন বেশি র মেটেরিয়াল চাবে, কাস্টমার সাপ্লায়ার কি তাকেও বেশি র মেটেরিয়াল তৈরি করার ব্যবস্থা করতে হবে কিনা? তাকেও হয়তোবা নতুন অফিসার্স বা নতুন কোনো টিম তৈরি করতে হবে, যারা এদেরকে এরকম ম্যানুফ্যাকচারারদের এরকম সাপ্লাই বা সাপোর্ট দিতে পারে। তার মানে দেখো, এই যে কাস্টমারের দিকে এবার ফিরে আসি, এই যে একটা মানে বুঝতে পারছি এখানে একটা নতুন প্ল্যান বসানো, প্ল্যান করছে কারা? ম্যানুফ্যাকচাররা। খালি চোখে ম্যানুফ্যাকচারার। দেখে মনে হচ্ছে কি এই প্ল্যান কি বসানোর দরকার আছে? খালি চোখে দেখে কি মনে হচ্ছে? একটু সহজ ভাষায় বলি, দেখো কাস্টমার একটা লাগে, সে 3টা কিনছে, আসলে 3টা কি 1 মাসে সে খরচ করবে না 3 মাসে? 3 মাস। 3 মাসে খরচ করবে। 3 মাসে খরচ করবে। এই রিটেলার কি, রিটেলার 500টা কি যে নিচ্ছে, সেটা কি 1 মাসে খরচ করবে না 3 মাসের জন্য খরচ করছে? মাসের জন্য স্যার। 3 মাস। 3 3 মাসের মাসের জন্যই জন্য। না? জি স্যার। আর ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রেও তো তাই, সে হুট করে এখন বেশি বিক্রি করছে, কিন্তু কয়দিন পরে তার লাগবে, যখন তার দোকানের থেকে সব বিক্রি হয়ে যাবে, সামনে 2-3 মাস কি কাস্টমার চাবে? না স্যার। না না, চাবে না, চাবে তখন না। তো বসে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এইটাকে যদি এখন রিয়েল ফোরকাস্টের ডাটা মনে করে, যদিও কিন্তু এটা রিয়েল ফোরকাস্টের ডাটা না, এটা একটা ডামি ডিমান্ড তৈরি হয়েছে।
জি এই স্যার। ফোরকাস্টিং ডাটাটাকে যদি আমি অ্যানালাইসিস না করে প্রথমেই ম্যানুফ্যাকচারার যদি প্ল্যান বসায় ফেলে, আদৌ কি বাজারে এত ডিমান্ড আছে? না না, এটা পরে লস প্রজেক্ট হ্যাঁ, হবে। এটা হচ্ছে গিয়ে লস প্রজেক্ট হবে, শুধু হবে না, ওই কোম্পানি উঠেও যেতে পারে এই এরকম জি যদি এত টাকা লগ্নি করে ফেলে। তার মানে আসলে কি, এখানে কাস্টমার ম্যানুফ্যাকচারার আগে একটা সিদ্ধান্ত নিয়ে নিবে না, আগে তারা যোগাযোগ করবে, ইনফরমেশন শেয়ারিং এর ব্যাপার চলে আসবে এখানে। কাস্টমার যখন 3টা নিচ্ছে রিটেলারের কাছ থেকে, রিটেলার যখন 500টা যাচ্ছে ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটার যখন আহ আরো বেশি কোয়ান্টিটি যাচ্ছে ম্যানুফ্যাকচারের কাছে, তখন জিজ্ঞেস করতে হবে হোয়াই, কেন চাচ্ছ? ডিমান্ড বেড়ে গেছে মানে চুপ করে প্ল্যান বসাই ফেলবো এমনটা না, কেন? তখন একটা বললো কি আজকে গত কদিন ধরে বিক্রি বেড়ে গেছে, আবার জিজ্ঞেস করো কেন বিক্রি বেড়ে গেছে, কারণ এখন কয়দিন পর লকডাউন আসবে, এই জন্য মনে হয় মানুষ বেশি কেনাকাটা করছে যাতে বাসা থেকে বের না হতে পারে। তাহলে বলতেছে কেন, বলছে কারণ হয়তোবা সামনে ফুড বাজারে নাও পাওয়া যেতে পারে, সেই একটা রিকোয়ারমেন্ট আছে। তার মানে আমি বুঝতে পারলাম কি, কোভিড-19 বা প্যান্ডামিক ইস্যু কি সবসময় থাকবে? না স্যার। তো এটা একটা আনসার্টেনিটির কারণে বা কোনো অনিশ্চয়তার কারণে এরকম একটা দামি ডিমান্ড তৈরি হয়ে গেছে, বাজারে তার অ্যাকচুয়াল কোনো ডিমান্ড নাই। এখানে আমি যদি ল্যাক অফ কোঅর্ডিনেশন না করি, প্রতিটা ডিপার্টমেন্টের সাথে এই যে ইনফরমেশন শেয়ারিং গুলো না হয়, মনে করো প্রথম জন লুকায় লুকায় বললো আরে আমার লাগবে কোনো স্পেশাল ব্যবস্থা আছে, স্পেশাল ক্লায়েন্ট আসছে, আবার ইনফরমেশন দিল না, ইনফরমেশন দিল না, তখন কি হতে পারে, ওই প্রোডাক্টটা বাজার থেকে অবসলিউটও হয়ে যেতে পারে। ম্যানুফ্যাকচারার ওই প্রোডাক্টটার হয়তোবা বানাবে কি, ম্যানুফ্যাকচারই প্রোডাক্ট কোম্পানি উঠে গেছে, এরকম হতে পারে যদি প্রপার স্টেজে, প্রতিটা স্টেজে সাপ্লাই চেইনের ইনফরমেশন শেয়ারিং না হয়। এটাকেই আমরা আসলে বলতেছি বুলহুইপ ইফেক্ট। বুঝতে পারলাম? মানে এখানে কাস্টমার 3টা নিচ্ছে ভালো কথা, নিতে পারে, কিন্তু কাস্টমারকে যাতে 3টা নিয়ে নেয় একটা নেয় সেটার ব্যবস্থা করতে হবে। দেখবা ওয়ালমার্টে যখন এরকম ঘটনা ঘটলো, ওয়ালমার্ট লিখে দিয়েছিল যে পার পার্সন 1 পিস, অথবা অনেক জায়গায় প্রাইসিং এ চেঞ্জ আসছিল। কিভাবে, আমি একটু লিখে দেখাই। 1 পিস $2 আর 2 পিস $5। $30। ও আমি আচ্ছা। এরকম দেখেছি। তার হ্যাঁ। মানে বুঝতে পারছি, দুইটা নাও, বেশি দাম দিয়ে দাও, তখন মানুষ কিনবে না। জি স্যার। মানা তো করা যাবে না, মানা করলে বাঙালি শুনবে বা কোনো মানুষ শুনবে না, মানা কেউ পছন্দ করে না। কিন্তু যখন এরকম প্রাইজিং করবে তখন কিন্তু সফটওয়্যারে করে দেওয়া আছে, ও কিছু করার নাই, তখন কি করবে, সে নিবে না। তো এইভাবে বাজারের ডিমান্ডকে ব্যালেন্স রাখতে হবে এবং ইনফরমেশন শেয়ারিংটা ঠিক রাখতে হবে। কারণ বাজারে ওই সময়টাতে হ্যান্ড স্যানিটাইজার নাই, কিন্তু তার মানে এমন না যে হ্যান্ড স্যানিটাইজার লোকাল অনেক কোম্পানি বাংলাদেশে যারা বিজনেস টিজনেস করে তারা অনেকে বানিয়েছে, যেটা আসলে ওর ভিতরে অ্যালকোহলের কোনো অস্তিত্ব নাই বা কিছুই নাই, কালার ঠিক আছে। ওই চর্মরোগ হয় স্যার আরো দিলে। হ্যাঁ, ওই জিনিসগুলা আসলে বাজারে তারা কিন্তু আসলে বিজনেস করে টিকে থাকতে পারবে না। কিন্তু রিয়েল কোয়ালিটি যে প্রোডাক্টটা, যারা স্কয়ার বা যারা বানায়, বড় বড় যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা বানায় এই জিনিসগুলা, এটা তো হ্যান্ড স্যানিটাইজারের তো একটা বড় কম্পোনেন্টস হচ্ছে অ্যালকোহল। হ্যাঁ, এখানে ইথানল লাগে, 70% ইথানল লাগে। তো ওই জিনিসটা যদি আমার র মেটেরিয়াল ঠিক মতো আমি না পাই, তাহলে কি বানাতে পারবো? এবং ওটার জন্য যদি আমি এখন প্ল্যান্টও বসাই ফেলি, তাহলে কি এইটা কি হ্যান্ড স্যানিটাইজারের রিকোয়ারমেন্ট কি সবসময় থাকে? ডাক্তাররা 12 মাস ইউজ করে। যারা মানে যাদের অনেক আছে, যেমন আমার ব্যাগে মাঝে মাঝে অধিকাংশ সময় থাকে, আমি সবসময় ইউজ করি, আমার ব্যাগে থাকে, বিভিন্ন সময় যদি দরকার হয় আমার ব্যাগে থাকে। কারণ এটা দুই দিকেই কাজ করে, হয়তো বা হাত পা কেটে গেলেও কাজ করে, অথবা তুমি হাতটাকে জীবনে মুক্ত করতে পারো। কিন্তু এটা তো সবাই করে না। তো ওই মানে সময় ডিমান্ডটা বেড়ে গেছে, কিন্তু আসলে কি 12 মাস এরকম ডিমান্ড থাকবে বা সামনে 10 বছর এরকম ডিমান্ড থাকবে? না আমি স্যার। এখন একটা প্ল্যান্ট কখন নতুন বসাবো, যখন আমার এরকম একটা ফিক্সড ডিমান্ড তৈরি হবে, তখন, তার আগে না। ঠিক আছে? জি স্যার। তো যাই জি হোক, এইটা হচ্ছে আমরা যে দেখালাম, এটা হচ্ছে এই ঘটনাটা কেন ঘটলো, নিউ প্ল্যান্টে একটা কনসিডারেশন কেন আসলো, কারণ এখানে সাপ্লাই চেইন স্টেজের মধ্যে ল্যাক অফ ইনফরমেশন শেয়ারিং হয়েছে, ইনফরমেশন শেয়ারিং ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। এই ইনফরমেশন শেয়ারিং না হলে সেটাকে আমরা বলি বুল হুইপ ইফেক্ট। ঠিক আছে? এবং এটার আরেকটা ফানি এক্সাম্পল বলা যায়, অনেক সময় এরকম একটা ঘটনা বা ছোট ছোট গল্প আমরা পড়েছি ছোটবেলায় বা শুনেছি, বলে না রাজার কাকের বাচ্চা হয়েছে, এরকম কোন গল্প শুনেছো? রাজার কাকের বাচ্চা হয়েছে, মানে রাজার বাচ্চা ছেলে হয়েছে, রাজপুত্র হয়েছে, তার গায়ের রং নাকি একটু চাপা। এটা বলতে বলতে মানুষের মুখে মুখে কথা ছড়াতে ছড়াতে এক জায়গায়, একটা সার্টেন জায়গায় যাওয়ার পরে শোনা গেছে রাজার কাকের বাচ্চা হয়েছে। কাকের বাচ্চা আসলে হয়েছে। আসলে কিন্তু এটা না,
হ্যাঁ মানে হয়তোবা রাজপুত্রদের মতো অত সুন্দর ফর্সা হয়নি, মানে আমাদের বাংলাদেশের বা আমাদের সাবকন্টিনেন্টের কালচার কি ফর্সা মানে সুন্দর, অনেক ব্যাপার স্যাপার আছে। তো ওই সব কালচারে মনে ওরা বলতেছে যে রাজার কালো বাচ্চা, হয়েছে তো আর কি স্যার, এই জন্য হ্যাঁ মনে এইটা কাকের বাচ্চা হয়ে গেছে মানে। জি তো স্যার, এই যে একদম পারফেক্ট ইনফরমেশন শেয়ারিং না হলে এরকম হতে পারে। তো একটা ফানি এক্সাম্পল বললাম। তো মোট কথা আমাদের সাপ্লাই চেইনের প্রতিটা স্টেজে ইনফরমেশন শেয়ারিং না হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে আমি কিন্তু দেখালাম। স্যার ওই যে একটা মাঝে মধ্যে স্যার ইউটিউবে অথবা কোনো যে অনলাইন প্ল্যাটফর্মে স্যার একটা জিনিস দেখা যায়, অনেকে লাইন ধরে দাঁড়ায় আছে, তারপরে স্যার একটা ইনফরমেশন এখান থেকে পাস করে এক্স্যাক্টলি রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভালো কথা স্যার। বলেছো। প্রথম জনকে একটা কাজ করতে বলে, সেই কাজটা আবার পরের জন দেখে দেখে করে, এবং আবার ওটা ঘুরে সার্কেলই আবার প্রথম জনের কাছে ফিরে যায়। মানে প্রথমে যে কাজটা শিখালো এখন প্রত্যেক যে একজন একজনটা দেখে দেখে শিখে, যেহেতু জি সেহেতু কি স্যার, করে এখানে অনেক সময় আসল যে কাজটা সেটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হ্যাঁ হয়ে এটা যায় জি একটা স্যার। এক্সাম্পল, রাইট। এটা চমৎকার একটা এক্সাম্পল বলেছো। এটা ফেসবুকে বা ইউটিউবে অনেক সময় এটা এরকম ভিডিও ঘুরে উঠে আসে। এটা হচ্ছে কি আমাদের এই জন্য যে কোনো ইনফরমেশন হতে হবে নিট অ্যান্ড ক্লিন, মুখে মুখে না, এটা হচ্ছে রিটেন হতে হবে, স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটিং থাকতে হবে যে দেখে যেন সবাই বুঝতে পারে। ঠিক আছে, মুখে মুখে হলে ইনফরমেশন ডিস্টরশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, মুখে মুখে হলে ইনফরমেশন ডিস্টরশন হওয়ার একটা চান্স থাকে। জি স্যার। যাই হোক, ওভারঅল আমরা তাহলে এমআরপি বা এমপিএস মাস্টার প্রোডাকশন শিডিউলিং নিয়ে আমরা একটু বলবো এই এমআরপি পড়ার সময়। তো এমপিএস টা আসলে আমরা শিডিউলিং তো পড়েছি, ওটাই হবে মানে এগ্রিগেট প্ল্যানিং এর মধ্যে মাস্টার প্রোডাকশন শিডিউলিং এর একটা পোর্শন কিন্তু আমাদের চলে আসে আর কি। তো ওইটা আরো ডেপথে যাই, তবে আমরা এমআরপি পরে পড়বো। হ্যাঁ, আর বুলিভ ইফেক্ট নিয়ে বললাম যে ইনফরমেশন শেয়ারিং না থাকলে কি হতে পারে, সেটা একটা এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। তা আমাদের কি করতে হবে, অ্যাভয়েড বুলহিভ ইফেক্ট, এটাকে অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। এবার আসি সোর্সিং। প্রোডাক্টটা আমি কিভাবে কিনবো, কার কাছ থেকে কিনবো, আমার তো কিনতেই হবে, সবকিছু তো আর বানানো পসিবল না। গত ক্লাসেই বলেছি যে এখনকার ওই যুগ নাই যে ম্যানেজার আসলে সব নিজেই বানাবে, তাই না? এখন নিজে বানালে তো আমি ওই যে বলেছি না, ফাস্টফুডের দোকান দিচ্ছে একটা, ফাস্টফুডের দোকান দিলে টিস্যু পেপার বানাতে হবে, তারপরে কি বানাতে হবে, ফাস্টফুডের দোকান ডেকোরেশন করার জন্য টেবিল চেয়ার নিজে বানাতে হবে, প্লেট বানাইতে হবে, তাই না? প্লেট। টেবিল প্লেটও নিজে বানাবো, তাই না? সিরামিকও শিখে ফেললাম, আর ফাস্ট ফুডের বার্গার টার্গার ওগুলা যেগুলো ওগুলাও বানাবো। এটা সম্ভব না, কারণ আমি এখন কি করব, আমার হয়তো 20টা চেয়ার লাগবে, আমি 20টা চেয়ার হয়তো বা বড় বড় যারা বিক্রি করে আরএফএল, তানিন বা ওই যে আরো যত আছে প্লাস্টিক প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, আমি ওগুলা কিনে একটা জায়গার সাথে সোর্সিং করে ফেলবো, কিনে ফেলবো। সোর্সিং কিভাবে করব, কিছু প্যারামিটার আমাদের মধ্যে চিন্তা করতে হয় যে কিভাবে কিনবো, সেই জিনিসটা আমরা এখন দেখবো। সোর্সিং আসলে কি, আমরা একটা প্রোডাক্ট কিন্তু কিনবো, কোথা থেকে কিনবো, দেখো বিজনেস প্রসেস রিকোয়ার পারচেজ গুডস অর সার্ভিসেস। যেমন আমি একটা সার্ভিস নিয়ে একটা এক্সাম্পল দিই। আমাদের বিএফটি তে এতদিন আমরা কিন্তু একটা সফটওয়্যার ব্যবহার করতাম, ওই সফটওয়্যারটা আমাদের নিজেদের বানানো ছিল, এসএমএস সফটওয়্যার, মনে পড়ে? মানে গত সেমিস্টারে ছিল, এই সেমিস্টার থেকে তো ইকাম আসছে। জি স্যার। হ্যাঁ, কিন্তু হয়তো বা ম্যানেজমেন্টের কোনো ডিসিশনে চিন্তা করেছে যে তারা সফটওয়্যারটার মধ্যে আপগ্রেডেশন আনবে, যেটা যেটা আমাদের এক্সিস্টিং সিস্টেম থেকে করা হয়তো বা পসিবল না। সেই জন্য তারা কি করেছে, ইউকামের সাথে ওই যে কোম্পানির সাথে চুক্তি করেছে, কিছু টাকা পয়সা লেনদেন করে তারা একটা সফটওয়্যার কিনেছে, ঠিক কি না? অনেক কোম্পানি কিন্তু সফটওয়্যার নিজেরাই বানিয়ে নেয়। যেমন আমি যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কথা বলি, তারা কেউ সফটওয়্যার কিনে না। যেমন প্রতিটা ভার্সিটি একটা ইঞ্জিনিয়ারিং আইটি ডিপার্টমেন্ট আছে, তারা বানায়। যেমন বুয়েটে আছে, কুয়েটে আছে, রুয়েটে, আমি তিনটা জানি। ওদের নিজস্ব সফটওয়্যার নিজেরাই বানান। আমরাও নিজেরা বানিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কোয়ালিটি ভালো হবে যদি আমরা এখান থেকে কিনি, এদের ফিচার ভালো লেগেছে মনে করো। জাস্ট আমি জানি না আসলে এরকম কিছু প্যারামিটার উপর বেস করে তারপরে কিনে জিনিসটা কেনা হয়েছে। কারণ এখনকার ওই যুগ নাই, যেমন তুমি একটা গার্মেন্টস এর মালিক, তোমার গার্মেন্টস এর অ্যাটেন্ডেন্স ওয়ার্কারদের অ্যাটেন্ডেন্স ম্যানেজ করার জন্য তোমার সফটওয়্যার লাগতে পারে। সফটওয়্যার তুমি নিজে বানাবা? তুমি একটা আইটি ফার্মের সাথে চুক্তি করে নিলে তারা তোমার সফটওয়্যার বানিয়ে দিতে যাবে, তারা তোমাকে সাপোর্ট দিতে পারবে, তাই না? তো এই জন্য ম্যানেজার আসলে ডিসাইড করতে হবে তাকে, যে সে কতটুকু প্রোডাক্ট নিজে বানাবে আর কতটুকু প্রোডাক্ট বাইরে থেকে আউটসোর্স করবে বা কিনে নিয়ে আসবে। তোমরা ব্রেক ইভেন পড়েছো না আগে, গত সেমিস্টারে? জি স্যার, চেক ইন পিরিয়ড ওখানে পড়ছি। একটা টার্ম স্যাররা বলার কথা, মেক অর বাই, এটা কি বলেছিলেন স্যাররা? বলেছিলেন হয়তো স্যার, এখন মনে নাই মনে আর নাই, কি। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সময় পাই আমি লাস্টে বলবো না। মানে ব্যাপারটা হয় কি, অনেক সময় আমি ব্রেক ইভেনের ক্ষেত্রে এই কনসেপ্টটা থেকে মেক অর বাই একটা কনসেপ্ট চলে আসে, আমি কখনো প্রোডাক্ট বানাবো, কখনো প্রোডাক্ট কিনবো, কখন বানাবো কখন কিনবো সেই কনসেপ্টটা চলে আসে। তো আমরা এখন আসলে ওই মেক অর বাইরে একটা থিওরিটিক্যাল পোর্শনে আছি।
আমরা আসলে বাইরের দিকেই বেশি ঝুঁকছি যে কিভাবে কিনবো। আসলে আমরা যে কিনবো তারা আসলে আমাকে কম দামে দিতে পারবে কিনা, আমাদের আসলে সুবিধা হবে কিনা, কোনো ধরনের বোনাস বা ডিসকাউন্ট পাবো কিনা, কোনো ধরনের কোনো সমস্যা হলে সেই সমস্যার রিস্ক তারা নিবে কিনা, এইসব প্যারামিটার। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লাই কন্ট্রাক্টস ক্যান অ্যালাউ ফর দ্য শেয়ারিং দ্য রিস্ক। কোনো কারণে প্রোডাক্টে কোনো সমস্যা হলে হতে পারে, সেটার রিস্কটা আমার যারা সাপ্লাই দিচ্ছে তারাই নিবে। তাহলে ভালো না জিনিসটা? আমার মাথা ঘামানোর চিন্তা নাই যে প্রোডাক্টে কোনো ইস্যু হলে আমি তাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো এরকম কিছু ফ্যাক্টর কনসিডার করেই কিন্তু আমরা আসলে আউটসোর্স করব। জি স্যার। এইগুলো একটু রিডিং পড়বা, এখানে অনেকগুলো টাইমস লেখা আছে। দেখো, বেটার ইকোনমিক অফ স্কেল ক্যান বি অ্যাচিভ ইফ অর্ডার আর এগ্রিগেটেড। মানে এখানে অনেকগুলো অর্ডার একসাথে করলে কস্টিং অনেক সময় কমানো যায়। এগ্রিগেট অর্ডার নিয়ে আমরা সামনে পড়বো, চিন্তার কিছু না। ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা পোর্শন আসবে আমাদের নেক্সট ক্লাসে, ইনশাআল্লাহ সময় পেলে আমরা পড়ে ফেলবো। সো যেই ফ্যাক্টরস গুলো আসলে আমরা চিন্তা করা উচিত সেটা হচ্ছে রিপ্লেনিশমেন্ট লিড টাইম, যে লিড টাইমটাকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দিতে পারে আমার জন্য তত ভালো। অন টাইম পারফরমেন্স, যে কারণে কোনো ক্ষেত্রে আমরা যদি ওটার পারফরমেন্স বা কোনো কারণে আমাদের লিড টাইমের মধ্যে চেঞ্জ আনি, আমার প্রোডাক্টটা কাস্টমারে দেওয়ার কথা কত, 5 দিনের মধ্যে, সে ফর এক্সাম্পল কত দিনের মধ্যে দেওয়ার কথা, 5 দিনে, কিন্তু কোনো একটা কারণে আমার 3 দিনের মধ্যে দরকার। কাস্টমার যদি মানে আমার সাপ্লায়ার যদি আমাকে বলে না হবে না, তাহলে কিন্তু সেটা কখনো অন টাইম পারফরমেন্স বা ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা আসলো না। হ্যাঁ, সাপ্লায়ার যদি এরকম বলে, ভাই আপনার তো 10,000 দরকার, আপনার 10,000 না, আপনি 5,000 নিয়ে কাজ চালান, 5,000টা পরে নিয়েন, এরকম বলতে পারে না অনেক। হ্যাঁ, এরকম কথা যারা বলবে তাদের ক্ষেত্রে তো আমার পছন্দ হবে তাকে, নাকি? যে আমাকে যে কোনো টাইপের যদি কোনো ফ্যাসিলিটিস লাগে আমাকে সে প্রোভাইড করতে পারবে। ঠিক আছে? তো এটা হচ্ছে অন টাইম পারফরমেন্স এফেক্ট দা ভেরিয়েবিলিটি অফ দ্য লিড টাইম। দেখো, আমি বললাম কি 10 দিনে আমার দেওয়ার কথা, আমার 5 দিনের দিন লাগবে। তো 5 দিনের মধ্যে সে আমাকে কিছু ব্যবস্থা করে দিবে যাতে আমার প্রসেসটা থেমে না যায়। বলতেছে আনরিলায়েবল সাপ্লায়ার হ্যাজ হাই ভ্যারিয়েবিলিটি। মানে দেখা যায় অনেক সময় হয় কি, লিড টাইম যদি বেড়ে যায় কোনো সিস্টেমের মধ্যে, তাহলে কিন্তু সেটা আমাদের কাস্টমারের কারোরই পছন্দ হয় না। তারপর সাপ্লাই ফ্লেক্সিবিলিটি, যেটা বললাম যে সাপ্লাই ফ্লেক্সিবিলিটি কি, আমরা যে কোনো কোয়ান্টিটি অর্ডারকে আমি একসময় একসাথে নিতে পারবো। যেমন আমাদের মনে করো কোনো একটা প্রোগ্রাম হবে, প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যখন কোনো প্রোডাক্ট লাগে তখন কি আমরা নর্মাল রিটেলার শপ থেকে কিনি? না আমরা স্যার, তখন কিন্তু ডিস্ট্রিবিউটর মানে যারা হোলসেল হোলসেলার তাদের কাছ থেকে কেনার চেষ্টা করি। এখন মনে করো ওই হোলসেলের কাছ থেকে তুমি প্রোডাক্ট কিনলা, হোলসেলারের সাথে তোমার একটা সম্পর্ক এমন তৈরি হলো, তুমি পরে বললা যে আমার তো প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট লাগে, কিন্তু সেটা তো অনেক অল্প পরিমাণ, আপনি আমাকে দিবেন? হোলসেলার বললে আপনি নিয়েন, সমস্যা নাই, পাইকারি রেটে দিয়েন। দেখবা আমাদের উত্তরার জন্য, আমি বলি উত্তরাতে টুঙ্গি বাজারে কিন্তু অনেক পাইকারি যারা বিক্রি করে, ব্যবসা করে, তারা কিন্তু পাইকারির পাশাপাশি খুচরাও বিক্রি করে পাইকারি দামেই। শুধু উত্তরা বলবো না, ঢাকা শহরে অনেকগুলো বাজারেই কিন্তু এরকম আছে। এখন এইসব সাপ্লায়ার যারা আছে, তাদের এইসব হোলসেলারদের কাছ থেকে কি ডেফিনেটলি কাস্টমার বেশি যায় না তাদের কাছে? যারা খুচরাও কিনবে তারাও যাচ্ছে, তাহলে তার ডিমান্ড, তাদের কিন্তু আসলে সেলস বেড়ে যাচ্ছে। তো এইসব ফ্যাক্টর আমরা চিন্তা করি করে কিন্তু আমি ওদের কাছ থেকে প্রোডাক্ট কি করতে পারি, অ্যানালাইসিস বা সোর্সিং এর ক্ষেত্রে আমরা এইসব ফ্যাক্টরস গুলাকে চিন্তা করি যে আমাকে যে কোনো কোয়ান্টিটি তারা সাপ্লাই দিতে পারবে। দুইটা একটার জন্য বলবে না আমি 100টার নিচে বেচি না, এগুলা না। আমরা যত ভ্যারাইটি পাবো আমরা তত খুশি হব তার কাছ থেকে। তারপর আরেকটা টার্ম বলছি, সেটা হচ্ছে সাপ্লাই কোয়ান্টিটি। সাপ্লাই কোয়ান্টিটি আসলে কি, এটা হচ্ছে একটা লিড টাইম বা এগুলোর উপর একটা ফলো আপ করা, যে আমাদের হতে পারে যে প্রতিটা সার্টেন একটা টাইমের মধ্যেই যাতে এই প্রোডাক্টটা ঠিক মতো পাই, এবং কোনো কারণে কোনো প্রোডাক্ট যদি মানে কোনো একটা কারণে যদি প্রোডাক্টটা হতে ডিফেক্টিভ হয়, সেটাকে সে কি করবে, চেঞ্জ করে দিবে এবং সাথে সাথে বলবে ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে বাংলাদেশে যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস করে তাদের ক্ষেত্রে এই কনসেপ্টটা খুব কমন কনসেপ্ট। যেমন বাংলাদেশে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে বড় বড় ইম্পোর্টারদের একটা বড় ইম্পোর্টার হচ্ছে স্মার্ট, যারা এগুলো নিয়ে খুব ভালো জানো তারা জানতে পারবে। স্মার্ট আছে, তারপরে ইউসিসি আছে, তারপর গ্লোবাল আছে, তাই না?
জি স্যার। তো এরা কি করে, এরা কিন্তু প্রোডাক্ট কিনে নিয়ে আসে এবং এদের কাছ থেকে ছোট ছোট রিটেলার সব কি করে, তারা হোলসেল প্রাইসে 100-200 কেনে। কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, ইনস্ট্যান্ট তারা প্রোডাক্টটা এই ইম্পোর্টারের কাছে দিয়ে দেয়। ইম্পোর্টারের সাথে ওই একবারে যারা ম্যানুফ্যাকচার তাদের সাথে এমন মানে রিলেশন আছে যে প্রোডাক্টটা দেওয়া মাত্র পাঠিয়ে দিলে ওটা আবার ওটা রিপ্লেস দিয়ে দেয়। ইলেকট্রনিক্স পণ্য বা এই ধরনের পণ্য ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন একটা ব্যাপার যে কোনো ডিফেক্টিভ কোনো প্রোডাক্ট হলে সাথে সাথে সেটাকে একটা সমাধানের ব্যবস্থা করে, তোমাকে রিপ্লেস করে দিয়ে দেয়, তার পলিসিতে আছে। তো এখন আমরা সাপ্লাই চেনের প্রফিট কে বাড়ানোর জন্য বা আমরা কিভাবে সোর্সিং করব তার জন্য কিছু কন্ট্রাক্ট করা যেতে পারে। আমরা 3টা কন্ট্রাক্টের নাম বলা হচ্ছে, একটা হচ্ছে বাইব্যাক কন্ট্রাক্ট, একটা হচ্ছে রেভিনিউ শেয়ারিং কন্ট্রাক্ট, একটা হচ্ছে কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি কন্ট্রাক্ট। বাইব্যাক নামটা শুনে কি মনে হচ্ছে? একটা প্রোডাক্ট তুমি কাস্টমারের কাছ থেকে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা তুমি কিনছো, কিন্তু কেনার সময় দেখা গেল যে তুমি একটা ভয়ে আছো যে প্রোডাক্টটা তুমি সবগুলো বিক্রি করতে পারবা কিনা। কিন্তু যে সাপ্লায়ার সে যদি তোমাকে বলে যে যদি বিক্রি সব না করতে পারেন আমাকে ফেরত দিয়েন, আমি ফেরত নিব, তখন কি আর তোমার কোনো টেনশন থাকতেছে? না স্যার। এবং এমন অনেক সময় হয় যে এই ফেরতের যে প্যারামিটারটা এটা একটা সার্টেন কোয়ান্টিটি, এমন না যে তুমি 100টা প্রোডাক্ট কিনেছো 100টাই ফেরত দিতে পারবা, এরকমটা না। অনেক সময় এরকম হয় 100টা কিনলে তুমি 20টা ফেরত দিতে পারবা বিক্রি না হলে। এরকম কিন্তু অনেক জায়গায় পলিসি আছে। এই ধরনের পলিসিটা আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন নিউজ পেপার। তোমরা যারা নিউজ পেপার সম্পর্কে এটা জানো কিনা, আসলে অনেকেই জানতে পারো যে যারা নিউজ পেপারে বিজনেস করে তাদের ক্ষেত্রে এটা খুব কমন। সকালবেলা নিউজ পেপার যারা বিজনেস করে তারা 100, 150, 200, 500 নিউজ পেপার কি করে প্রেসের ওদের মাধ্যমে নিয়ে আসে। আনার পরে সারাদিন তারা কি করে এগুলা ভীষণ বাসা বাড়িতে দেয় বা তাদের দোকানে সেল করে। যেগুলা সেল হয় না তাদের সাথে চুক্তি করা আছে যে 1000টা পেপার কিনলে হয়তো বা সার্টেন কোয়ান্টিটি নিলে সে আবার 50টা বা 100টা প্রোডাক্ট পর্যন্ত তারা কি করবে ফেরত নিয়ে কি করবে প্রোডাক্টটা দাম দিয়ে দিবে, মানে ওটার টাকা অ্যাডজাস্ট করবে। মানে এগ্রিড দেখো এই বলেছে দেখো, অ্যালাউ এ রিটেলার টু রিটার্ন আনসোল্ড ইনভেন্টরি আপ টু এ স্পেসিফিক অ্যামাউন্ট এট এ এগ্রিড আপন প্রাইস। মানে একটা ফিক্সড প্রাইসে তারা কি করবে, তার মানে কি এখানে তুমি কিনে ফেললে লস তোমার 100% না, বুঝতে পারছি? তোমার লস 100% না, এমন হতে পারে যে খুব অল্প পরিমাণ লস তোমার হওয়ার চান্স আছে, বাকি কিছু লস কিন্তু তোমার সাপ্লায়ার তোমার সাথে শেয়ার করছে। ব্যাপারটা এরকম কিনা? জি স্যার। সাপ্লায়ার ফেরত নিয়ে যাচ্ছে, কিন্তু সাপ্লায়ার কিন্তু শেয়ার করার চেষ্টা করছে। তো এখানে কি মোস্ট ইফেক্টিভ ফর দ্য প্রোডাক্ট লো ভেরিয়েবল কস্ট, যেগুলো ভেরিয়েবল কস্ট কম, যেমন মিউজিক, সফটওয়্যার, বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার, এগুলো খুব কমন। এটা বাংলাদেশের ক্ষেত্রেও খুব কমন এটা ব্যাপার। এবং এটা কি হয় যখন এরকম একটা বাইব্যাক কন্ট্রাক্ট চলে আসে তখন কিন্তু হয় কি অনেকে যারা পলিসি মেকার আছে বা যারা অনেক রিটেলার আছে তারা প্রোডাক্ট বেশি করে কিনে ফেলে। এই বেশি করে কেনা মানেই কিন্তু হলো কি তার ইনভেন্টরি বেড়ে গেল এবং কি হলো সে কিন্তু যারা মার্কেটিং এর লোক তারাও বেশি প্রোডাক্ট কি করতে পারলো, বিক্রি করতে পারলো। এবং অনেক সময় এটা কি হয় এই বেশি প্রোডাক্ট যদি বাজারে একজন বেশি কিনে ফেলে বাইব্যাক পলিসির কারণে, তাহলে কি হতে পারে রিয়েল ডিমান্ড আসলে কি ঠিক থাকলো বলতো? বাজারে ডিমান্ড আছে 100 কিন্তু তাকে 200টা, মানে মনে করো এই ডিস্ট্রিবিউটর কাছে সে 200টা নিল, তাহলে আসল ডিমান্ড কি ঠিক থাকলো? না স্যার। সঠিক ইনফরমেশন শেয়ারিং না হলে কিন্তু ইনফরমেশন ডিস্টরশন বা বুলহেভি ইফেক্টে একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে। দেখো, ক্যান ইনক্রিজ দ্য ইনফরমেশন ডিস্টরশন থ্রু দ্য সাপ্লাই চেইন বিকজ অফ দ্য রিয়াক্ট টু দ্য রিটেলার অর্ডার বাট নট অ্যাকচুয়াল কাস্টমার ডিমান্ড। মানে বাইব্যাকের সুবিধা আছে কিন্তু অসুবিধাও কি আছে, যে ইনফরমেশন ডিস্টরশনের একটা চান্স কিন্তু থাকছে। মোট কথা খুব সহজ ভাষায় যদি বলি যে একটা আনসোল্ড প্রোডাক্ট ইনভেন্টরি সেটা কি করবে, কাস্টমার এর যদি সে সেল করতে না পারে রিটেলার কি করবে তার সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারারকে ফেরত দিয়ে দিবে জি স্যার। এবং সেই অনুযায়ী একটা চুক্তি থাকবে এরকম যে এটার জন্য এত টাকা পাবে। যেমন আমি আরেকটা কথা বলি, আমার দের ফ্যামিলি একটা বিজনেস হচ্ছে মেডিকেলে যে ফার্মাসিউটিক্যালস এর বিজনেস, মানে ওই ওষুধের বিজনেসটা। তো আহ, আমার ভাইও সরাসরি এই বিজনেসের সাথে যুক্ত। তা আমাদের দোকানে দেখা যায় কি অনেক সময় মেডিসিনের ডেট এক্সপায়ার্ড হয়ে যায়, এটা খুব কমন। হ্যাঁ,
হয়ে গেলে যেসব কোম্পানি ভালো কোম্পানি, স্কয়ার বা এই যে আমরা যদি বলি অ্যাস্ট্রো ফার্মা বা ওরিয়ন বা যেগুলো বড় বড় জায়ান্ট বেক্সিমকো, এরা কি করে ওই প্রোডাক্ট গুলা ফেরত নিয়ে যায় এবং ওই প্রোডাক্টটার টাকা সরাসরি দেয় না, বাট ওই প্রোডাক্টের একটা পোর্শনের, মানে মনে করে 1,000 টাকার প্রোডাক্ট দিলা, হয়তো বা 800 টাকা 900 টাকার তোমাকে ওষুধ দিবে, তোমার যেই ওষুধ লাগে সেইভাবে। বুঝাতে পারছি? তাহলে দেখো, এইটা কিন্তু তুমি প্রোডাক্টটা কিনে নিয়েছো আগেই, কিন্তু তারপরেও তারা এই একটা পলিসির কারণে কিন্তু তুমি আরো বেশি উদ্বুদ্ধ হবা ওই বেক্সিমকো বা স্কয়ারের প্রোডাক্ট নিয়ে রাখার জন্য। স্যার এখানে তো কোম্পানি যে সাপ্লায়ার তো লাভবান হবে, কারণ ওই প্রোডাক্টটা নিয়ে তো আবার অন্য জায়গায় সে মানে না না না, যে ওটা ফুল। আসলে ওইভাবে করা যায় না, এটা মেডিকেলের জিনিস তো। এটা হয় কি, এটা তাদের ফ্যাক্টরিতে নিয়ে যে ওইটার যে আহ যে ইনগ্রিডিয়েন্টস গুলা ঠিক আছে সেটাকে খুলে রেখে দিয়ে ওইটার থেকে সে আবার মেডিসিন তৈরি করার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা। ডেট তো শেষ হয়ে গেছে, ওটার গায়ের ডেট ও তো শেষ আচ্ছা, হয়ে গেছে, ডেট শেষ। এক্সপায়ার্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এক্সপায়ার্ড ভাবছি। হয়ে গেছে, মানে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ ফেরত নিয়ে কি ওরা একটা পোর্শনের টাকা হচ্ছে মাইনাস করে দেয় এরকম ভাবে? হ্যাঁ, মানে কিছু পোর্শন, মানে এক্সাক্ট টাকাটা অনেক সময় দেয় না। ওটা ওই স্টেশনারি যে, দোকানগুলোতে এগুলা বেশি দেখা যায়, তাই না, প্রোডাক্ট না বিক্রি করতে পারলে ফেরত দিয়ে দেয়। ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, এই যে আমি একটু আগে দেখো লেখা আছে এখানে, বুকস লেখা আছে, নিউজ পেপার, এগুলো তো জি স্টেশনারি জিনিসই, জি জি। ম্যাগাজিন, হ্যাঁ, এগুলা এগুলা খুব কমন স্টেশনারি দোকানে। এই যে তোমরা তো অনেকেই কম বেশি তোমাদেরও ফ্যামিলি বিজনেস থাকতে পারে, টুকটাক আমার বিজনেসের সাথে যুক্ত স্যার তোমরা আমাদের হতে পারো। নিজের স্যার অনেক তো বড় বড় কোম্পানি একদম মাল ফেরত হ্যাঁ দিয়ে আবার হচ্ছে হ্যাঁ, তো এবং প্রোডাক্ট দিয়ে আবার এটা কিন্তু শুধু এইখানে না, এর বাইরে অনেক ধরনের প্রোডাক্টের ক্ষেত্রেও এটা আছে। যেমন আমি আরেকটা কোম্পানির কথা বলি, কোকাকোলা। বাংলাদেশে কোকাকোলা দুটা কোম্পানি, মানে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেভারেজ আর একটা হচ্ছে প্রাণ গ্রুপ। ওগুলো সব মাল ফেরত নিয়ে নেয়। হ্যাঁ, ওরা 3 মাসে, ওদের তো একটা প্রোডাক্টে 3 না 6 মাস যেন, জি 4 স্যার। মাস যেন সময় থাকে। ওই 3 মাসের মধ্যে তোমার প্রোডাক্টটা যদি এক্সপায়ার্ড হয়ে যায়, প্রোডাক্টটা ফেরত নিয়ে যায়। তবে স্যার ওরা একটা নির্দিষ্ট সময়ে মার্কেটে সবার থেকে নেয়, ওরা হচ্ছে হ্যাঁ, আলাদা আলাদা ভাবে নেয় না। আলাদা আলাদা নেয় না, ওরা আলাদা করে নিয়ে যায়। হ্যাঁ, এটা তাদের পলিসি হতে পারে, কিন্তু নিচ্ছে তো। আমাদের কথা হচ্ছে বয় ব্যাগের সাথে মিলছে কিনা, জি স্যার। এটা বোঝাতে চাচ্ছি আর কি। মানে এটা রিয়েল লাইফ কিছু কোম্পানির কথা বললাম, তোমাদের আরো বুঝতে সহজ হবে। মানে মোট কথা, আগে তো জানতাম। ফার্মাসিউটিক্যালসে এটা খুব প্রচলিত, তবে নিউজ পেপারে, স্টেশনারি ক্ষেত্রে এটা খুব কমন। জি স্যার, এটা মানে বিজনেস পলিসি হিসাবে খুবই ভালো, কারণ দেখা হ্যাঁ, যায় যে এবং এটা থাকলে এই মানে। কন্টাক্ট পলিসি তুমি যদি রাখো, তুমি একটা সাপ্লায়ার, তোমার সেলস বেড়ে যাবে না? জি স্যার, এটা হ্যাঁ, মানে এই এটা। পলিসি গুলা এই জন্যই আমরা শিখছি, যাতে আমি যদি বিজনেস করি বা সাপ্লাই চেনে আমি যদি কাজ করি, আমাকে এই পলিসি গুলো জানতে হবে। এরকম জি কোনো স্যার। পলিসি হইতেই পারে বা এরকম কোনো কন্ট্যাক্ট থাকতেই পারে। যদি নাই জানি, তাহলে কিভাবে আমি ডিসিশন মেকিং করব? জি স্যার, রিটেইলাররা নিশ্চিন্ত মানে চিন্তাহীন হ্যাঁ ভাবে মানে হ্যাঁ, প্রোডাক্ট গুলো কারণ নিতে আমার পারে যে অলরেডি না এটা। পলিসির মধ্যে আমার একটা ম্যাচ হয়ে যাচ্ছে, আমি তখন জি ওইটা স্যার। এভাবে ম্যানেজ করতে পারবো। এইভাবে তখন তুমি শার্প হইতে পারবা। আগে তো জানতে হবে জিনিসগুলা। আচ্ছা, জি এরপর স্যার। রেভিনিউ শেয়ারিং। রেভিনিউ মানে কি জানো? আমরা জানি ব্রেক ইভেনে শিখেছিলাম, রেভিনিউ মানে আয়। রেভিনিউ মানেই কিন্তু প্রফিট না। রেভিনিউ মানে কি? আয় যেটা। আয়। মানে এখানে হচ্ছে কি, যে একটা প্রোডাক্ট যদি আমরা আহ, মানে অনেক সময় এরকম হয় যে কাস্টমারের, সরি, সাপ্লায়ার তোমাকে প্রোডাক্টটা দিচ্ছে, আর ওই প্রোডাক্টটা তুমি কি করছো, কাস্টমারের কাছে বিক্রি করছো। কাস্টমারের ওই প্রোডাক্টের গায়ে একটা প্রাইজিং দেওয়া আছে, হয়তো বা সেটা 800 টাকা, সে ফর এক্সাম্পল দাম হচ্ছে 800 টাকা। এখন ওই প্রোডাক্টটা তুমি 800 টাকা দিয়ে যদি বিক্রি করো, তুমি, কাস্টমার তোমাকে, মানে তোমার যে সাপ্লায়ার তোমাকে বলে দিয়েছে যে এই প্রোডাক্টটা যদি বিক্রি করো তুমি 200 টাকা পাবা। কত টাকা পাবা? 200 টাকা পাবা। মানে 800 টাকার প্রোডাক্ট তুমি যদি বিক্রি করে দাও, 800 টাকাটা পুরোটাই কে নিবে? সাপ্লায়ার নিবে, নিয়ে তোমাকে 200 টাকা দিবে। এই যে জিনিসটা, এটা কিন্তু রেভিনিউ শেয়ারিং। মানে এটা যে আর্নিংটা হলো, সেটার একটা অংশ তোমাকে শেয়ার দিচ্ছে একটা পোর্শনের। প্রতিটা প্রোডাক্ট বিক্রির রেজিস্টার কি করা হয়, একটা করে দেওয়া হয়। দেখো, the buyer pays a minimal amount for each product purchase from the supplier. যে প্রতিটা প্রোডাক্ট কিনলে আলাদা করে একটা করে তোমাকে কি দিবে? রেভিনিউ দিবে। এই জিনিসটা, পলিসিটা কোথায় আছে আমি একটু খুব সহজ ভাষায় বলি, যে অনেক ক্ষেত্রে হয় কি, বিভিন্ন নতুন নতুন কোম্পানি যখন তারা বাজারে আসে, তারা কিছু মার্কেটিং এর লোককে রিক্রুট করে। তারা মানুষের ডোর টু ডোর যেয়ে প্রোডাক্ট সেল করার চেষ্টা করে এবং বলে এই প্রোডাক্টটা আসলে মার্কেট রেট এরকম 2000 টাকা, আমি আপনাকে 1000 টাকা দিতে পারবো, ঠিক আছে, আপনারা এটা কোথাও পাবেন না, এরকম অনেক ফিচার্স বলে। আমরা যখন মানে হলে থাকতাম, আমার মনে আছে, তখন 300 এরকম অনেক টাকার বাকি 100 টাকা। না, ওরকম না। হলে থাকতাম তখন এরকম দেখা যেত অনেক ভালো ভালো টাইপের মানে ইংলিশ বই বা এই ধরনের আসতো হলে। হ্যাঁ,
ধরো খুলনাতে, তারা এমনি ধরো অন্য জায়গায় কোথাও পড়াশোনা করে, স্টুডেন্টসই মোস্ট অফ দেম, তারা আবার মার্কেটিং এ জব করতো, এসে তারা আমাকে সেল করার চেষ্টা করতো। তা আমি একদিন তাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের লাভটা কি, এই যে বিক্রি করেন আপনারা কি প্রোডাক্ট চাকরি করেন কোম্পানির? বললেন না, আমরা পার প্রোডাক্ট বিক্রি করলে একটা সার্টেন প্রফিট পাই। তার মানে দেখো রেভিনিউ শেয়ারিং পার ইউনিট প্রোডাক্ট। দেখো এ বলছে দেখো ইচ প্রোডাক্ট, আমি প্রতিটা প্রোডাক্ট যদি একটা করে একটা অ্যামাউন্ট অফ প্রোডাক্ট সেল করতে পারি, এবং বলে দেওয়া আছে সেটা কি যে মিনিমাম যে একটা একটা করে না, হয়তো বা দিনে 5টা বিক্রি করতে হবে, তাহলে একরকম ভ্যালু ইয়ে পাবে, 10টা হলে একরকম ভ্যালু পাবে। এই ধরনের জিনিসটা হচ্ছে আমরা রেভিনিউ শেয়ারিং কন্ট্রাক্টের মধ্যে ফেলে দিতে পারি। এটা আরেকটা পলিসি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বেকারি প্রোডাক্ট। অনেক ছোট ছোট বেকারি কোম্পানি আছে, তারা কি করে, যারা যারা সাপ্লাই দেয়, মানে বেকারি গুলা প্রোডাক্ট এক জায়গা থেকে এক জায়গায় দেয়, তাদের বেতনটা এইটার মাধ্যমে সিলেক্ট করে যে তুমি সকাল থেকে এত পর্যন্ত এত প্রোডাক্ট পাঠিয়েছো, তোমার পেমেন্টটা হচ্ছে এইভাবে আসে। জি স্যার। যত তুমি সেলস বেশি করতে পারবা, যত বেশি সেলস করতে পারবা, তখন তোমার কি হবে, আর্নিং বেশি হবে। বলতেছে এটা কি হয় অনেক সময় এই কারণে তারা তো ওই যে রেভিনিউ শেয়ারিং এর যে ব্যাপারটা এখানে যেহেতু আছে, সে কি করে কম দামে বিক্রি করে কম লাভ করে অনেক সময় কি করতে পারে, প্রোডাক্টের ভ্যালু বাড়িয়ে দিতে পারে। এবং এখানেও ইনফরমেশন ডিস্টরশনের চান্স আছে। ঠিক আছে, এখানেও কিন্তু ইনফরমেশন ডিস্টরশনের একটা চান্স থেকেই যায়। এরপরটা দেখি আমাদের চ্যাপ্টার শেষ মোটামুটি, কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি। এটা নিয়ে আমার মনে হয় বেশি বলা লাগবে না, যে বায়ার বা রিটেলার যে কোনো সময় প্রোডাক্টের অর্ডার কোয়ান্টিটি যদি চেঞ্জ করে, তাহলে কি করতে পারে, আমি তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট রাখবো, বা আমি যে কোনো কোয়ান্টিটির জন্য তাকে আমি প্রোডাক্ট দিব। চেঞ্জ মানুষ কখন করে বলতো, বাজারের ডিমান্ড দেখার পরে না, আফটার অবজার্ভিং জি দা স্যার। ডিমান্ড। তো তারা চুক্তি আছে যে আমার 1000টা লাগবে, কিন্তু হুট করে বাজারের ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে আমি যদি 2000টাও চাই, আমাকে হয়তোবা ওই প্রাইজিং বা আরো কম প্রাইজিং এ অনেক কম টাকা দিবে, মানে প্রোডাক্টটা দিবে। তো এই যে ডিমান্ডের যে ভেরিয়েশন আসলো, বা যে কোনো অনেক সময় আমি বলতে পারি যে 1000টার জায়গায় 2000টা না নিয়ে 1000 টাকা জায়গায় 500টাও তো নিতে পারি, কিন্তু প্রাইজিং কি হবে, ওই সেমই হবে, আগের প্রাইজিং এ হবে। তো এরকম পলিসির ক্ষেত্রে আমরা এটা কিন্তু বলতে পারি কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি কন্ট্রাক্ট, যে এটা কি, এইটা একদিক দিয়ে ভালো কি জানো, কেন, কারণ বাজারের ডিমান্ড অনুযায়ী আমি প্রোডাক্টটা অর্ডার করছি, সো সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে কি একটা ব্যালেন্স থাকবে। ঠিক আছে, এবং সাপ্লাই চেইনের প্রফিট বাড়বে। কেন, কারণ কারো যদি প্রোডাক্টে ইনভেন্টরি হয়ে যায়, সে প্রোডাক্ট নিবে না, তাহলে লিড টাইমে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। একজনের প্রোডাক্ট লাগতো 100টা, ডিমান্ড হিসাবে দেখা গেল যে 50টা হলেই হয়, সে 50টা যখন নিবে, তাহলে এই 50টা অনুযায়ী যখন সে সেলস করবে, তাহলে লিড টাইম ব্যালেন্স থাকবে। কিন্তু যদি তাকে জোর করে 100টাই নিতে হয়, তাহলে সে কিন্তু এমন হতে পারে যে 2-3 মাস পরে প্রোডাক্টটা আবার নেবে, তখন লিড টাইম ক্ষতিগ্রস্ত হবে। তো এই ক্ষেত্রে আসলে কি ইনফরমেশন ডিস্টরশন বা এগুলোর চান্সটা কি হয়, কম হয়, কারণ তুমি এক্সাক্ট ডাটার উপর বেস করে কি করছো, প্রোডাক্টটা নিচ্ছ। তো এটাকে কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি বলবো আমরা, জাস্ট প্রোডাক্টের কোয়ান্টিটি আমি চেঞ্জ করতে পারি কখন, বাজারের ডিমান্ড অনুযায়ী, এবং যে কোনো কোয়ান্টিটি আমি নিতে পারবো। এই ধরনের ফ্লেক্সিবিলিটি যারা দিবে, তখন কিন্তু আমি তাদের কাছ থেকে প্রোডাক্ট সোর্সিং এ আমার কি হবে, বেড়ে যাবে। বাজারে 5টা দোকান আছে, একটা দোকানে কখনোই কোয়ান্টিটি ফ্লেক্সিবিলিটি নিয়ে তাদের কোনো কনসার্ন নাই, 100টা হলে 100টা, 200টা হলে 200টাই সে বিক্রি করবে, কম কমাবে বাড়াবে না। আর একজন হচ্ছে 10টা নিলেও একই দাম, 200 নিলেও একই দাম, এবং দাম কম, তাহলে তুমি কার কাছে যাবা, ডেফিনেটলি যে আমাকে ফ্লেক্সিবিলিটি দিবে। তোমাকে মোটামুটি বুঝতে পারলাম। জি স্যার। এগুলো ডেসক্রিপটিভ, তো একটু রিডিং পড়বা, তাহলে আরো ক্লিয়ার হবে, আর রেকর্ডিং গুলো একটু ভালো করে শুনবা। তো প্রবলি লাস্ট স্লাইড। সো প্রাইজিং নিয়ে আসি। প্রাইজিং এর ক্ষেত্রে আমরা আসলে কি চিন্তা করি বলতো, সবসময় মিনিমাম কম প্রাইস চিন্তা করি, অনেক সময় কম প্রাইজিং চিন্তা করি, এবং অনেক সময় চিন্তা করি এরকম যে এক জায়গা থেকে যে প্রোডাক্ট যদি যায়, আমরা তাহলে বেশি প্রোডাক্ট নিলে যদি কোথাও জায়গায় আমি ডিসকাউন্ট পাই, এগুলো জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করি। অনেক সময় দেখবা যে বিভিন্ন প্রোডাক্টের সাথে বিভিন্ন ডিসকাউন্ট পলিসি আসে, যে 3টা নিলে একটা ফ্রি। জি স্যার। তো এই যে ডিসকাউন্ট পলিসি, আমরা এখন প্রাইজিং নিয়ে কথা বলবো, যে প্রাইজিং এর সাথে সাপ্লাই চেইনের ইম্প্যাক্টটা কেমন। যেমন ওয়ালমার্ট নিয়ে একটু কথা বলি। ওয়ালমার্ট হচ্ছে বাংলাদেশের স্বপ্ন, কিন্তু অলরেডি আমরা ওদের কনসেপ্টটা এরকম, দেখো এভরিডে লো প্রাইস। ঠিক আছে, তারা কি করে, প্রোডাক্টটার দাম কমিয়ে দেয়, কিন্তু গায়ে বুঝলাম না স্যার, 10%, 10 টাকা 20 টাকা ছাড় এসব লেখে না। অনেক প্রোডাক্টের কোম্পানিতেই আছে, তারা প্রোডাক্টের দাম এরকম করে না,
$60 প্রথমে লিখলো, লিখে পাশে লিখে রাখলো 20% ডিসকাউন্ট। এইটা অনেকে করে, আবার অনেকে কি করে সরাসরি দাম কমিয়ে কি করে $48 লিখে দেয়। একই তো কথা, জি স্যার। তাই না? তো এখন অনেকে স্ট্র্যাটেজি অনেক ডিফারেন্ট হয়। তো যারা সুপার শপ গুলা তারা কিন্তু প্রোডাক্ট গুলা কেটে নতুন একটা প্রাইজিং দিয়ে দেয়। এই ধরনের ডিসকাউন্ট বা এই ধরনের পোর্শন গুলো খুব বেশি রাখে না, এগুলো কোম্পানি ওয়াইজ ভ্যারি করে। আর প্রাইজিং এর ব্যাপারে আরেকটা কথা যদি বলি, সেটা হচ্ছে দেখো, চেঞ্জ ওভার মেক্স স্মল প্রোডাকশন রান। যে অনেক অনেক সময় হয় কি, যখনই প্রোডাক্টের প্রাইসের ভেরিয়েশন হয় তখন প্রোডাক্টের প্রোডাকশন কোয়ান্টিটি বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। প্রোডাক্টের যদি প্রাইস বেড়ে যায় তাহলে হতে পারে ওটা প্রোডাকশন কোয়ান্টিটি কমে যাবে, কারণ ম্যানুফ্যাকচারারকে যখন র মেটেরিয়াল কিনতে হবে সেই তো র মেটেরিয়াল কম কিনতে পারবে, কারণ তার তো টাকা লাগবে কেনার জন্য, তাই না? এবং বাজারে সাপ্লাই ডিমান্ডের একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। এই সব চিন্তা করে কিন্তু তখন কি হবে, স্মল প্রোডাকশন রান হতে পারে। এবং প্রাইসিং এর সাথে এরকম হতে পারে যে অনেক সময় প্রোডাক্টটা যদি এক্সপেন্সিভ হয় বা অনেক সময় চিপ হয়, তাহলে কিন্তু দেখা যেতে পারে ওটা লোডিং কস্টিং বা ট্রান্সপোর্টেশন যে কস্টিং বা এক জায়গা থেকে আর যে নিয়ে যাওয়ার যে কস্টিং, সেগুলোর উপরেও সেটার ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে। আর আরো একটা জিনিস বলে রাখি, দেখো এখানে এই যে এই টার্মটা একটু বলে রাখি, EDLP, এটা মানে হচ্ছে এভরিডে লো প্রাইস, এটা হচ্ছে। আর হাই লো প্রাইজিং সেটা কি বলতেছে, সুপার শপে অনেক সময় সুপার শপে এরকম হয় যে তারা হাই প্রাইস আর লো প্রাইসের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন রাখে। সেটা কি করে, যে বাজারের প্রতিদিনের দাম একরকম, আর মনে করো দেখা যাচ্ছে যে উইকেন্ডে দাম বেশি। আমি মনে হয় বুঝাতে পারি নাই। মনে করো বাইরের কান্ট্রিতে কি সানডে আর ফ্রাইডেতে কিন্তু, স্যাটারডে সানডেতে হলিডে, সেই দিন কিন্তু মানুষ বেশি শপিং করে। আর উইকেন্ডের মানে উইকডে যেগুলা অফিস আওয়ার, সেদিন কিন্তু মানুষ বেশি শপিং এ যায় না। তো দেখা গেল কি, তারা এমন একটা প্ল্যানিং করলো যে ছুটির দিনে প্রাইজিং হবে $10, আর অন্য সময় উইকডেতে তার দাম হবে $9। এটা তাহলে কি হাই প্রাইজিং আর লো প্রাইজিং এর একটা ব্যাপার। এবং আরো কিছু যদি বলি, রেস্টুরেন্টের ক্ষেত্রে ঢাকা শহরে উত্তরাতে অনেক রেস্টুরেন্ট আছে, দেখবা কি কিছু সেট মেনু পাওয়া যায় খুব অল্প টাকার মধ্যে, সেটা শুধু খাওয়া যাবে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং সেটা হচ্ছে লেখা থাকে এরকম, নট ফ্রাইডে। ফ্রাইডে স্যাটারডে। জি স্যার। দেখেছো না এরকম? জি স্যার। মানে এটা হয়তো স্টুডেন্টদের জন্য কোনো পলিসি করেছে বা যেটাই করুক, ওই সময় তাদের সেলস কম হয়, এটা একটা সেলস বাড়ানোর একটা পলিসি হতে পারে। কারণ প্রাইজিং এর সাথে কিন্তু সেলস ডিমান্ড এগুলো অনেক ইম্প্যাক্ট পড়ে। যেমন গত বছর পেঁয়াজের দাম ছিল $250, মানুষ তখন কি 10 কেজি 20 কেজি করে পেঁয়াজ কিনছে এবার যেভাবে কিনছে? তখন তারা খুব অল্প পরিমাণে 1-2 কেজি কিনে যেটুকু না হলেই না সেটুকু দিয়ে ম্যানেজ করছিল। কিন্তু এখন যেটা দেখি, এই বছর ঢাকা শহরে বা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের। তো এই জন্য সবাই এখন কিনলেও অনেক লার্জ কোয়ান্টিটি কিনছে, কারণ কি প্রাইসটা রিজনেবল। আচ্ছা, ফিক্সড প্রাইস আর হচ্ছে মেনু প্রাইস। ফিক্সড প্রাইসটা কি, প্রোডাক্টের একটা ফিক্স করে দেওয়া হলো যে এটার প্রোডাক্টের দাম হচ্ছে এটা, এই অনুযায়ী। কিন্তু অনেক সময় হয় কি মেনু প্রাইস, মেনু প্রাইসটা হচ্ছে রেসপন্স টাইমের উপরে। যেমন তুমি দারাজে একটা প্রোডাক্ট অর্ডার করলা, ডেলিভারি চার্জ $60, ওকে, পাশে লেখা আছে 1 থেকে 3 দিন সময় লাগবে ডেলিভারি দিতে। নিচে লেখা আছে এক্সপ্রেস ডেলিভারি $150 উইদিন 24 আওয়ার্স। বুঝতে পারলাম? তাহলে এখন যার তাড়াতাড়ি লাগবে সে কি করবে, এক্সপ্রেস ডেলিভারি নিবে। দেখো এটা হচ্ছে, দেখো এই যে মেনু প্রাইসিং যেটা বলতেছে, এটা কি ভ্যারি করবে কিছু অ্যাট্রিবিউটের উপর, যেমন রেসপন্স টাইম, লোকেশন অফ দ্য ডেলিভারি। অনেক ক্ষেত্রে কিন্তু এটা ডিমান্ড ইনিশিয়েটেড অনেক সময় হয়। যেমন তোমার যে এলাকায় তুমি এখন গ্রামে আছো, ওই জায়গাতে দারাজ সাপ্লাই দেয় না,
তো তারা যে বললো যে আমাদের ওখানে ডিস্ট্রিবিউশনের মেথড নাই, আপনি আমাদের অমুক জায়গায় যাবেন, সেখান থেকে ওই জায়গায় পাঠানোর ব্যবস্থা আমরাই করব, এডিশন আমাকে 200 টাকা দিতে হবে। এরকম যদি বলা হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি যে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের মেনু প্রাইস বলতে পারি আর কি। আমাদের মোটামুটি শেষ চ্যাপ্টারটা, আমরা নেক্সট ক্লাসে ইনভেন্টরি করবো।